প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে এমআরকে বায়ো এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত এপিসোডে পড়া শেষ করেছিলাম প্রোটোপ্লাজমের প্রধান অংশ 3টি। আজকে আমরা তৃতীয় এপিসোডে প্রোটোপ্লাজমের প্রথম অংশ কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন নিয়ে আলোচনা করব। আমি এখন স্ক্রিন শেয়ারে যাচ্ছি। আজকে আমরা অধ্যায় 1 পর্ব 3-এ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই কোষ ঝিল্লির যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তোমরা লিখে নাও। 1 নাম্বার, কোষ ঝিল্লি কি? 2 নাম্বার, কোষ ঝিল্লির ভৌত গঠন। 3 নাম্বার, কোষ ঝিল্লির ফ্লুইড মোজাইক মডেলের গঠন। 4 নাম্বার, কোষ ঝিল্লির রাসায়নিক গঠন। 5 নাম্বার, কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থা। 6 নাম্বার, কোষ ঝিল্লির কাজ। কোষ ঝিল্লি কি? কোষ ঝিল্লির সংজ্ঞা জানার আগে আমরা যে কোনো সংজ্ঞা জানতে সবসময় 3টা কথা মনে রাখব। 1 নাম্বার, কোথায় থাকে, দেখতে কেমন, কি দিয়ে গঠিত। তাহলে কোষ ঝিল্লি কোথায় থাকে? কোষ প্রাচীরের নিচে, প্রোটোপ্লাজমের বাহিরে। দেখতে কেমন? স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য, সজীব, দ্বিস্তর বিশিষ্ট। কি দিয়ে গঠিত? লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত, অর্থাৎ লিপোপ্রোটিন দিয়ে গঠিত। এখন আমরা সংজ্ঞায় যাব। কোষ ঝিল্লি কি? কোষ প্রাচীরের ঠিক নিচেই সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি থাকে। এটিকে কোষ ঝিল্লি বলে। অন্যভাবে বলা যায়, প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। এই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনকে প্লাজমালেমা, সাইটোমেমব্রেন, সেল মেমব্রেন, বায়োমেমব্রেন ও সাইটোপ্লাজমিক মেমব্রেন নামেও অভিহিত করা হয়। কার্ল নাগেলি 1855 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। জেকিউ প্লোয়ার 1931 খ্রিস্টাব্দে প্লাজমালেমা শব্দটি ব্যবহার করেন। তবে বর্তমানে অনেকেই একে বায়োমেমব্রেন বলতে চান। কোষ ঝিল্লির ভৌত গঠন। কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন মডেল বিবেচনা করেছেন। তবে সকল কোষ ঝিল্লি গঠনগতভাবে লিপিড ও প্রোটিন দিয়ে গঠিত, শুধু মডেলগুলো ভিন্ন ভিন্ন। যেমন ডেনিলি অ্যান্ড ডেভসন 1935 খ্রিস্টাব্দে স্যান্ডউইচ মডেল প্রস্তাব করেন। হিলার এবং হফম্যান 1953 খ্রিস্টাব্দে মাইসেলার মডেল প্রস্তাব করেন। রবার্টসন 1969 খ্রিস্টাব্দে একক পর্দা হাইপোথিসিস বা ইউনিট মেমব্রেন প্রস্তাব করেন। ভ্যান্ডারকভ অ্যান্ড গ্রিন 1970 খ্রিস্টাব্দে প্রোটিন ক্রিস্টাল মডেল প্রস্তাব করেন। এর মধ্যে সিঙ্গার অ্যান্ড নিকলসন 1972 খ্রিস্টাব্দে ফ্লুইড মোজাইক মডেল উল্লেখযোগ্য। এই মডেলগুলোর মধ্য থেকে আমরা কয়েকটি মডেল নিম্নে আলোচনা করব। নিচে বিশেষ কয়েকটি মডেল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। 1 নাম্বার, স্যান্ডউইচ মডেল। কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে ডেনিলি এবং ডেভসন 1935 খ্রিস্টাব্দে সর্বপ্রথম একটি সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাদের মতে ঝিল্লিটি দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতিটি স্তরে প্রোটিন এবং মাঝখানে লিপিড স্তর থাকে। আমরা দেখব এখন স্যান্ডউইচ মডেল। এটা হচ্ছে একটা স্যান্ডউইচ মডেল। আমরা যে স্যান্ডউইচ খাই সেই স্যান্ডউইচে কি থাকে? দুই পাশে উপস্তর হিসেবে ব্রেড থাকে, মাঝখানে একটা লেয়ার থাকে। আমরা ডেনিলি ডেভসনের স্যান্ডউইচ মডেলে দেখব কি আছে, দুই পাশে প্রোটিনের উপস্তর, এই যে বেগুনি কালার প্রোটিন উপস্তর, আর মাঝখানে হলুদ যে একটা স্তর দেখতে পাচ্ছি এটা লিপিড স্তর। এই জন্য একে স্যান্ডউইচ মডেল বলা হয়, দেখতে স্যান্ডউইচের মতো। 2 নাম্বার, ইউনিট মেমব্রেন মডেল। বিজ্ঞানী জে.ডি. রবার্টসন 1959 খ্রিস্টাব্দে প্লাজমা মেমব্রেনের ইউনিট মেমব্রেন বা একক পর্দা মতবাদ ব্যক্ত করেন। তার মতে সকল প্লাজমা মেমব্রেন একই রকম প্রোটিন লিপিড প্রোটিন যুক্ত ত্রিস্তরী পর্দা।
প্রোটিন লিপিড প্রোটিন অর্থাৎ পিএলপি দিয়ে গঠিত ত্রিস্তরী পর্দাকে ইউনিট মেমব্রেন বা একক পর্দা বলে। এখন আমরা ইউনিট মেমব্রেনের ছবি দেখব। এটা হচ্ছে ইউনিট মেমব্রেন মডেল। এই যে কালোটা এটা হচ্ছে প্রোটিন স্তর, প্রোটিন উপস্তর। এই লালটা এটা হচ্ছে লিপিড উপস্তর। এই নিচে কালো এটা হচ্ছে প্রোটিন উপস্তর। 3 নাম্বার ফ্লুইড মোজাইক মডেল। এটা খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণীয় এবং আধুনিক মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ব্যাখ্যাদান প্রসঙ্গে 1972 খ্রিস্টাব্দে এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে ফ্লুইড মোজাইক মডেল বলে। ঝিল্লির প্রোটিন অণুগুলা ফসফোলিপিড স্তরে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদান ও ফসফোলিপিড স্তরের মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এইরূপ বিন্যাসকে সিঙ্গার ও নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈল বা আইসবার্গের সঙ্গে তুলনা করেছেন। সদৃশগত কারণে এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। এখানে তোমাদের যদি প্রশ্ন আসে ফ্লুইড মোজাইক মডেল ব্যাখ্যা করো, অথবা ফ্লুইড মোজাইক মডেলকে সমুদ্রতলে ভাসমান হিমশৈল এর সঙ্গে তুলনা করা হয়েছে কেন, অথবা এই মডেলকে আইসবার্গ মডেল বলা হয় কেন, তখন তোমরা এটা লিখবা। ফ্লুইড মোজাইক মডেলের গঠন আমরা এখন দেখব। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদান আমরা এখন দেখি কি কি উপাদান আছে। ক নাম্বার ফসফোলিপিড বাইলিয়ার, খ নাম্বার মেমব্রেন প্রোটিন, গ নাম্বার গ্লাইকোকেলিক্স, ঘ নাম্বার কোলেস্টেরল। এখন ছবি দেখব। এটা হচ্ছে একটি ফ্লুইড মোজাইক মডেলের ছবি। এটা হচ্ছে কোষের বাইরের দিক, এটা কোষের ভেতরের দিক অর্থাৎ সাইটোপ্লাজমের দিক। এটা হচ্ছে ফসফোলিপিড বাইলিয়ার, এই যে একটা লেয়ার, এই যে একটা লেয়ার, এই দুইটাকে ফসফোলিপিড বাইলিয়ার বলে। আর কি আমরা দেখতে পাচ্ছি গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে গ্লাইকোলিপিড, এটা গ্লাইকোপ্রোটিন, এটা মিলে গ্লাইকোকেলিক্স গঠিত হয়েছে। আর কি দেখতে পাচ্ছি লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই যে লিপিডের সঙ্গে যে প্রোটিন যুক্ত আছে এটা লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই যে কোলেস্টেরল, ব্লু কালার যে আমরা একটা পর্দা দেখতে পাচ্ছি ফসফোলিপিডের ফাঁকে ফাঁকে, এটা কোলেস্টেরল। আর হলুদ কালারের এই ফসফোলিপিডের এই গোলটা হচ্ছে মাথা, ফসফেট মাথা, আর এটা হচ্ছে লেজ। দুইটা স্তরের মাঝখানে এটা হচ্ছে লিপিড কোর। আর লেজে কি থাকে ফ্যাটি অ্যাসিড, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড লেজ। ইন্টিগ্রাল প্রোটিন একটা দেখতে পাচ্ছি, পেরিফেরাল প্রোটিন দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব ক নাম্বার ফসফোলিপিড বাইলিয়ার। এখন ছবিতে আমরা দেখব ফসফোলিপিড বাইলিয়ার। এই যে এটা হচ্ছে ফসফোলিপিড বাইলিয়ার, উপরে একটা নিচে একটা, দুইটা লেয়ার। বাই অর্থ দুই, লেয়ার অর্থ স্তর, মানে দুই স্তর ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিড অণুর দুটি অংশ আছে, একটা মাথা আর একটা লেজ। মাথাটা কোন দিকে আছে পোলার প্রান্তে, আর লেজটা আছে নন পোলার প্রান্তে। এখন আমরা দেখি ফসফোলিপিড বাইলিয়ার কি। এটি দুই স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দিয়ে তৈরি। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে। গ্লিসারলের সাথে পোলার প্রান্তে একটি ফসফেট মাথা থাকে এবং নন পোলার প্রান্তে দুইটি ফ্যাটি অ্যাসিড লেজ থাকে। ফসফেট মাথা পানিগ্রাহী বা হাইড্রোফিলিক। হাইড্রো অর্থ পানি, আর ফিলিক হচ্ছে আকর্ষণ, অর্থাৎ পানি আকর্ষণ করে। এবং ফ্যাটি অ্যাসিড লেজ পানিরোধী বা হাইড্রোফবিক। হাইড্রো অর্থ পানি, আর ফবিক হচ্ছে ভয়, মানে পানিকে ভয় পায়, তাহলে পানি বিকর্ষী। তাহলে ফসফেট মাথা হচ্ছে পানি আকর্ষী, আর ফ্যাটি অ্যাসিড লেজ হচ্ছে পানিরোধী বা পানি বিকর্ষী। চলে আসো খ নাম্বার মেমব্রেন প্রোটিন। আমরা ছবিতে মেমব্রেন প্রোটিন দেখব। এই যে মেমব্রেনে যে প্রোটিনগুলো আমরা দেখতে পাচ্ছি ইন্টিগ্রাল প্রোটিন, এই দুইটা স্তর মিলে যে একটা আমরা প্রোটিন আছে, এটা হচ্ছে মেমব্রেন ইন্টিগ্রাল প্রোটিন। পেরিফেরাল প্রোটিন শুধু পৃষ্ঠে লেগে আছে, পৃষ্ঠতলে থাকে, এটা পেরিফেরাল প্রোটিন। আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। এই যে লিপিডের সঙ্গে যে প্রোটিনটা লেগে আছে এটা লিপিড সম্পৃক্ত প্রোটিন। এখন আমরা দেখি মেমব্রেন প্রোটিন কি। কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে, যেমন ইন্টিগ্রাল প্রোটিন, এগুলা ঝিল্লির উভয় সারফেস পর্যন্ত ব্যাপ্ত থাকে। 2 নাম্বার পেরিফেরাল প্রোটিন, এগুলা ঝিল্লির সারফেসে থাকে।
3 নাম্বার লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো লিপিড কোরে সম্পৃক্ত থাকে। গ নাম্বার গ্লাইকোকেলিক্স, আমরা ছবিতে দেখব এখন গ্লাইকোকেলিক্স কোথায় আছে। এই যে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন মিলে গ্লাইকোকেলিক্স গঠিত হয়। তাহলে গ্লাইকোলিপিড কি? এই যে এটা হচ্ছে হলুদ রঙের, এটা হচ্ছে কার্বোহাইড্রেট শৃঙ্খল। এই কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে? গ্লুকোজ। গ্লাইকো মানে গ্লুকোজ। এই গ্লুকোজটা যখন লিপিডের সঙ্গে লেগে থাকবে তখন হবে গ্লাইকোলিপিড, আর এই গ্লুকোজটা যখন প্রোটিনের সঙ্গে লেগে থাকবে তখন হবে গ্লাইকোপ্রোটিন। তো এই গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন মিলিত হয়ে কি তৈরি হবে? গ্লাইকোকেলিক্স। এই গ্লাইকোকেলিক্স একটা চিনির স্তর, এটা সবসময় ঝিল্লির বহিস্তরে থাকবে। এখন দেখি গ্লাইকোকেলিক্স কি। এটি ঝিল্লির উপর একটি চিনির স্তর বিশেষ। ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড ও প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোলিপিড এবং গ্লাইকোপ্রোটিনকে মিলিতভাবে গ্লাইকোকেলিক্স বলা হয়। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বহিস্তরে অবস্থান করে। ঘ নাম্বার কোলেস্টেরল, এটি লিপিড জাতীয় পদার্থ। ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণী কোষের ঝিল্লিতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে, লাফিয়ে ওঠে এবং স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে। এ ধরনের স্থানান্তরকে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। ঝিল্লিকে তখন তরল পদার্থের মতো মনে হয়। অন্যদিকে ঝিল্লিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখায়। এজন্য একে নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। এখন চলে আসো কোষ ঝিল্লির রাসায়নিক উপাদান বা রাসায়নিক গঠন। কোষ ঝিল্লিতে থাকে প্রোটিন, লিপিড এবং কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড। প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে এবং বাহক হিসেবে থাকে। কোষ ঝিল্লির শুষ্ক ওজনের 75 ভাগই লিপিড। লিপিড প্রধানত ফসফোলিপিড হিসেবে থাকে। ইতিমধ্যেই 5 রকম ফসফোলিপিড শনাক্ত করা হয়েছে, যার সবচেয়ে সরলটি হলো ফসফোটাইডিক অ্যাসিড এবং অন্য 4টি জটিল প্রকৃতির। জটিল ফসফোলিপিডের মধ্যে লেসিথিন প্রধান। এখানে তোমাদের নৈবেত্তিক আসতে পারে, কোষ ঝিল্লিতে কত ভাগ লিপিড আছে? 75 ভাগ। সরল ফসফোলিপিড কোনটি? ফসফোটাইডিক। জটিল ফসফোলিপিড কোনটি? লেসিথিন। এখন আমরা দেখব কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেনের বিভিন্ন অবস্থা। ক নাম্বার মাইক্রোভিলাই। কোষ ঝিল্লির অন্ত্রের এপিথেলিয়াল কোষের মুক্ত প্রান্তের ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ বা কৃষ্টি সৃষ্টি করে, তাকে মাইক্রোভিলাই বলে। এই যে কোষ ঝিল্লির আমরা ভাঁজগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোষ ঝিল্লির ভাঁজ। প্রতিটা ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাস। প্রতিটি কোষে 3000 পর্যন্ত মাইক্রোভিলাস থাকে, সবগুলোকে একাত্তরে মাইক্রোভিলাই বলে। এটা একটা মাইক্রোভিলাইয়ের ছবি, তোমরা ভালো করে দেখো। খ নাম্বার ডেসমোজোম। কোষ ঝিল্লিতে টোনোফাইব্রিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার পুরু অঞ্চল দেখা যায়। ফিলামেন্ট যুক্ত মানে অনেকগুলো যে সুতার মতো যে একটা অঞ্চল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডেসমোজোম। গ নাম্বার ফ্যাগোসাইটিক ভেসিকল। কঠিন বস্তু বা খাদ্যকণাকে আবৃত করে যে গহ্বর সৃষ্টি হয় তাকে ফ্যাগোসাইটিক ভেসিকল বলে, আর এই প্রক্রিয়াকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তাহলে দেখো, এই যে এটা হচ্ছে কোষ ঝিল্লি, এই কঠিন খাদ্য আবৃত করে এই যে একটা গহ্বর সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটিক ভেসিকল। পিনোসাইটিক ভেসিকল। কোষ ঝিল্লির কোনো স্থানে ফাটল সৃষ্টি হলে উক্ত ফাটল স্থান দিয়ে তরল পদার্থ গড়িয়ে কোষের ভেতরে প্রবেশ করে পিনোসাইটিক ভেসিকল সৃষ্টি করে, আর এই প্রক্রিয়াকে পিনোসাইটোসিস বলে। এই যে এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা কোষের বাইরের দিক, এটা ভেতরের দিক। এই যে তরল পদার্থ গড়িয়ে কোষের ভেতরে প্রবেশ করতেছে, এটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল তৈরি হওয়াকে বলা হয়, বা এই প্রক্রিয়াকে বলা হয় পিনোসাইটোসিস। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, পিনোসাইটোসিস প্রক্রিয়ায় কি পদার্থ গ্রহণ করে? তরল পদার্থ। কোষ ঝিল্লির কাজ কোষের বাহিরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষ ঝিল্লির মধ্যে দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় করে। এটি কোষীয় সব বস্তুকে ঘিরে রাখে। ভেতর থেকে বাহিরে এবং বাহির থেকে ভেতরের বস্তু স্থানান্তর করে। পারস্পরিক বন্ধন, বৃদ্ধি ও চলন ইত্যাদি কাজেও ভূমিকা রাখে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন, পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল পদার্থ গ্রহণ করে। বিভিন্ন কোষাঙ্গাণু সৃষ্টিতে সহায়তা করে, যেমন নিউক্লিয়ার মেমব্রেন, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি। এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে।
তোমরা বাড়ির কাজ লিখে নাও। কোষ প্রাচীর ও কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য। 2 নাম্বার ফ্লুইড মোজাইক মডেল এর গঠন ও চিহ্নিত চিত্র অঙ্কন করো। আজকে এই পর্যন্তই। সামনে আমরা সাইটোপ্লাজম নিয়ে আলোচনা করব। এমআরকে বায়োকেয়ারের চ্যানেলটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল।